নির্বাচনে দায়িত্ব পালনের সময় ম্যাজিস্ট্রেটদের কোনো চাপের কাছে নথি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোটের বাক্স দখলের পর মাঠে গেলে হবে না। এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের কেন্দ্র দখল সহ অনিয়মের বিরুদ্ধে ভূমিকা রাখা ও সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এবার নবমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। সকালে ঢাকা ধামরাইয়ে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন, নিরাপদ সড়ক চাই সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ঘুরে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এছাড়া খাগড়াছড়ি, রাজবাড়ী, নাটোর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। খানাখন্দ আর গর্তে বেহাল দশায় বিভিন্ন জেলার আঞ্চলিক সড়ক। বেশিরভাগ জায়গায় গর্তের কারণে সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে। ভাঙা সড়কে দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। বাগেরহাট রামপাল মোংলা সড়কের ৩৩ কিলোমিটার রাস্তার চিত্র এটি। ৩ বছরেও সড়ক মেরামত করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ। চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিনই সেখানে ঘটছে দুর্ঘটনা। এসো খারাপ, আবার এসো খারাপ আবার ফাটামতলা সামনে, মানে মানুষজন চলতে পারছে না। ইজি ব্যাগের পাতি ভেঙে যাচ্ছে, ইজি ব্যাগ উল্টে যাচ্ছে, যাত্রী ভরে যাত্রী আমরা উঠে দিচ্ছি। প্রতিদিনই গাড়ি সারানো লাগবে। বেশিরভাগই আমার গাড়ির পাতি ভাঙে, এখন পাতির দাম 550 টাকা। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়কে পিচ উঠে গেছে অনেক আগেই। বেশিরভাগ জায়গায় গর্তের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্যস্ততম সড়কটি। সাতক্ষীরাই একমাত্র জেলা যেখানে স্থলপথে সুন্দরবন দেখা যায়। তবে সুন্দরবন যাওয়ার একমাত্র সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ পর্যটক ও সাধারণ মানুষ। সাতক্ষীরা জেলার একবারে প্রত্যন্ত অঞ্চল শ্যামনগর, এখানকার যাতায়াত ব্যবস্থা যে এতটা করুণ যে এখানকার পর্যটকরা সহজে আসতে পারতেছে না। খুলনা থেকে যাচ্ছি সুন্দরবন ভ্রমণের জন্য, কিন্তু সাতক্ষীরা এসে দেখি যে এইখান থেকে রাস্তা এত খারাপ, আমাদের এই মাজাবিট থাকে না। ৬২ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারে ঠিকাদার নিয়োগের কথা জানিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে এজন্য বরাদ্দ দেওয়া হয় ৫৭৪ কোটি টাকা। ঠিকাদাররাই এখন মাঠে আছে, তারা ইতিমধ্যে স্ট্যাকইয়ার্ড নির্মাণ সম্পন্ন করেছে এবং মালামাল সংগ্রহের কাজ শুরু করেছে এবং রাস্তায় আমাদের কাজও শুরু হয়েছে। ২ ও ৪ নম্বর প্যাকেজে কালভার্টের কাজ শুরু হয়েছে এবং অন্যান্য প্যাকেজগুলো যেগুলো আমাদের স্লো প্রোটেকশন ওয়ার্ক, সেই কাজগুলো চলমান আছে। গৌরীপুর, কচুয়া, হাজীগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর ৮০ কিলোমিটার সড়কেরও বেহাল দশা। খানাখন্দ ও সরু রাস্তার কারণে ঝুঁকিতে যান চলাচল। দুর্ঘটনার পাশাপাশি নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। ডাবল করতে হইব, আরো ডাবল করতে হইব, আরো উন্নত করতে হইব, যার কারণ মনে করেন যে আরো যানজট কমাইতে হইব, তারপরে রোড সুন্দরভাবে চলবো। গাড়ি কোনো ব্রেক করণ ছাড়া কোনো উপায় থাকে না, সামনে মুখামুখি অনেক সময় গাড়ি অনেক হয়ে যায়। সম্প্রতি সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হওয়ায় জমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় কাজ শুরু করেছে সড়ক বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, একটু বলবেন যে লক্ষ্মীপুরের আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেগুলির অবস্থা কি, আর নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়নি এমন কোনো সড়ক রয়েছে কি?
আসলে কিন্তু যেটি আপনি জানতে চেয়েছেন যে আমাদের এখানে যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে, অর্থাৎ লক্ষ্মীপুর ঢাকা চট্টগ্রাম আঞ্চলিক সড়ক এবং লক্ষ্মীপুর রামগঞ্জ হাজীগঞ্জের সড়কগুলো রয়েছে, এই সড়কগুলোর অবস্থা একদম বেহাল অবস্থা। অর্থাৎ গত যে কয়েক মাস আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সড়কের মানে যে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, খানাখন্দ সৃষ্টি হয়েছে, এতে করে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর পৌর শহরের ওয়েলকাম মার্কেটের সামনে। এখানে আমরা সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে এই সড়কের প্রতিদিন হাজার হাজার বিভিন্ন ছোট বড় যানবাহন চলাচল করে, কিন্তু সড়কের অবস্থা এত বেশি খারাপ যে বারবারই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। কয়েকদিন আগে এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, অর্থাৎ বাস উল্টে গেছে। পাশাপাশি আমরা দেখেছি চন্দ্রগঞ্জের কিলোমিটারের মাথায় কিন্তু দুইটি বাস, একটি বাস এবং একটি মাইক্রোবাস সেখানে যে খাদে পড়ে যায়, সেখানে কিন্তু দুর্ঘটনা মারা গেছে 12 জন। অর্থাৎ এইভাবে প্রতিনিয়ত যে দুর্ঘটনার শিকার হচ্ছেন, দুর্ঘটনা কবলিত যে মানুষ বিভিন্ন ধরনের আক্রান্ত হচ্ছেন, এমনকি আমরা দেখেছি। তবে আমরা এখানে সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিডি বিভাগ তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন ইতিমধ্যেই চন্দ্রগঞ্জ থেকে যে রায়পুর মানে লক্ষ্মীপুর জেলা বাস টার্মিনাল পর্যন্ত যে চার লেনের যে সড়কটি অনুমোদন হয়েছে 276 কোটি টাকা, কিন্তু সেটি বিভিন্ন কারণে একাধিকবার সেখানে দরপত্র আহ্বান করা হয়েছে, আবার বাতিল করা হচ্ছে, দরপত্র আহ্বান করা হচ্ছে। এটি নিয়ে এখানে কিন্তু যে স্থানীয় মানুষ রয়েছে তাদের মধ্যে এক ধরনের আমরা দেখেছি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ইতিমধ্যে সড়ক জনপদ বিভাগ কর্মকর্তাদের বিরুদ্ধে তারা গায়েবাড়া জানাজা করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে জামাত বিএনপিও কিন্তু তারা মাঠে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং তারা বিক্ষোভ মিছিল সহ নানা ধরনের কর্মসূচি পালন করেছেন, কিন্তু তারপরেও কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। অর্থাৎ প্রতিটি সড়কের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে যে আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে এগুলোর পাশাপাশি লক্ষ্মীপুর পৌরসভার যে 15টি ওয়ার্ড রয়েছে, 15টি ওয়ার্ডের আমরা বেশ কয়েকটি সড়ক দেখেছি, সেখানেও কিন্তু একদম চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এখানে তারা যেটি বলছেন যে অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে মূলত যে সড়কের যে কাজ বা সংস্কার যে মেরামত কাজ সেটি উদ্যোগ নিতে পারছেন না। তারা এই বিষয়ে কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি গত কয়েকদিন আগে যে জেলা আইনশৃঙ্খলা কমিটি সেখানেও কিন্তু এই সড়ক সংস্কারের বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে, সেখানে ক্ষোভ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসক যিনি রয়েছেন রাজীব কুমার সরকার, তিনি বলছেন আগামী 1 মাসের মধ্যে যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে যেন সেগুলা চলাচলের যে উপযোগী করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এমনটি তিনি জানিয়েছেন। তবে আমরা এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি সড়কগুলা সংস্কার করা না হয় তাহলে দিন দিনে দুর্ঘটনা বাড়বে, মানুষ ভোগান্তির শিকার হবে এবং মানুষ এই ভোগান্তি থেকে তারা রক্ষা পেতে চায়, এমনটি এখানকার এলাকাবাসীর দাবি। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 3 দাবিতে শিক্ষকদের আন্দোলনের জেরে 10 দিন বন্ধ থাকার পর খুলেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল কলেজ হয়ে ওঠে মুখরিত। শিক্ষকরা বলছেন দীর্ঘ আন্দোলনের পর দাবি পূরণ হওয়ায় তারা খুশি। এখন সরকারের আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান তারা। এছাড়া আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস ও বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবারও ক্লাস নেয়ার কথা জানান শিক্ষকরা। স্কুল কলেজে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। বাড়ি ভাড়া 20% সহ 3 দাবিতে আন্দোলনে ছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পরে বাড়ি ভাড়া 15% করার সরকারি সিদ্ধান্তের পর মঙ্গলবার আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষকরা। আন্দোলন হওয়ার কারণে এতদিন আমরা ক্লাস করতে পারি নাই, যার কারণে আজকে আন্দোলন শেষ হওয়া পর্যন্ত আজকে স্যারেরা ক্লাস আসছে, আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারছি। সরকার টিচারদের দাবি মেনে নেওয়ায় আমাদের স্কুল খুলছে এবং আমাদের আজ থেকে ক্লাস শুরু হয়েছে এবং আমরা আমাদের ক্লাস শুরু হওয়াতে খুবই আনন্দিত। 10 দিন আমাদের শিক্ষকদের আন্দোলনের ফলে আমাদের যে শিক্ষার্থীদের যে ক্লাসের ক্ষতি হয়েছে, আমরা এটা অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে এই ক্ষতিটুকু আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। আরো জানাতে সিলেট ও টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে সিলেটে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর আহমেদ, 10 দিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললো, সারাদিনে পরিবেশ কেমন ছিল, শিক্ষার্থী উপস্থিতি কেমন ছিল? দেখুন, শিক্ষকরা আসলে দীর্ঘ 10 দিন তাদের 3 দফা দাবিতে আন্দোলনে ছিলেন। এ কারণে কিন্তু সিলেটের 285টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হয়নি। সেক্ষেত্রে আসলে আজকে 10 দিন পরে যখন ক্লাসে ফিরেছেন শিক্ষকরা, সরকার তাদের দাবি মেনে নেওয়ার পর, তখন কিন্তু আসলে
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি আনন্দমুখর পরিবেশ বিরাজ করেছে। সকাল থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেছে, কারণ দীর্ঘ 10 দিন তারা স্কুলে আসতে পারেনি অথবা তাদের ক্লাস হয়নি। সেক্ষেত্রে আমাদের শিক্ষকরা যেটা বলেছেন যে তাদের 20% বাড়ি বাড়ার দাবি ছিল এবং তাদের যে মেডিকেল ভাতা সেটা 1500 টাকা করার দাবি ছিল, এবং কর্মচারীদের যে উৎসব ভাতা সেটা 75% করার কথা ছিল। সরকার আসলে কিছু দাবি মেনে নিয়েছে এবং বাড়ি ভাড়ার 15% সরকার দেওয়ার ঘোষণা দিয়েছে, এবং বাকি যে দাবিগুলো আছে পর্যায়ক্রমে সেই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া কিন্তু শিক্ষকরা ক্লাসে ফিরেছেন। শিক্ষকরা বলছেন যে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এই 10 দিন ক্লাস না হওয়ায়, তারা সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা নিজেরা উদ্যোগ নিয়েছেন। তারা চেষ্টা করবেন যে বাড়তি ক্লাস নিয়ে তাদের এই ক্ষতিগুলো পুষিয়ে দিতে। এর বাইরে তারা যেটা করেছেন যে প্রতি শনিবার বন্ধের দিনেও তারা স্কুল খোলা রাখার একটা সিদ্ধান্ত নিয়েছেন। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তারা প্রতি শনিবার পূর্ণ দিবস তারা ক্লাস করবেন, এমনটা আমাদেরকে শিক্ষকরা জানিয়েছেন। সিলেটে আসলে মূলত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কিন্তু সেখানে প্রায় 81টি দাখিল মাদ্রাসা রয়েছে এবং আরো 23টি আলিম মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা শিক্ষকরা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছিলেন। স্কুল মাদ্রাসা সহ বেশ সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে মোটামুটি 10 দিনের একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে দীর্ঘ দিনের আন্দোলনের কারণে শিক্ষার্থীরা ক্লাসে না আসতে পারে, অভিভাবকরা বেশ উদ্বিগ্ন ছিলেন শিক্ষার্থীদের পড়ালেখা নিয়ে। আমরা কিছু অভিভাবকের সাথে আজকে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে শিক্ষকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের পর আজকে শিক্ষকরা ক্লাসে ফিরেছেন, শিক্ষার্থীরাও ক্লাসে ফিরেছেন, এবং অভিভাবকরা একটা দাবি জানিয়েছেন যে শিক্ষক যেভাবে বলছেন যে অতিরিক্ত ক্লাস নিয়ে তাদের যে ক্ষতিটা সেটা পুষিয়ে নেওয়ার জন্য এবং শনিবারে ক্লাস যে খোলা রাখা হবে সেটা তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এই বিষয়টা কন্টিনিউ করলে হতো এই 10 দিন তাদের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা অনেকটা তারা পুষিয়ে নিতে পারবেন। মঞ্জুর, বুঝতে পেরেছি, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু বলবেন যে টাঙ্গাইলে কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল, আর এই যে বলা হচ্ছে বাড়তি ক্লাস নিয়ে পুষিয়ে নেওয়া হবে ক্ষতি শিক্ষার্থীদের, সেটি কবে নাগাদ শুরু হবে, কিভাবে হবে, সেটি নিয়ে প্রতিক্রিয়া কি জানিয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা? শেষের অংশ থেকেই বলি, অর্থাৎ যে ক্ষতিটি হয়েছে 10 দিন পাঠদান বন্ধ থাকার কারণে সে বিষয়ে এরই মাঝে তারা পদক্ষেপ নিয়েছে। এমনটি কিন্তু আমি এখন যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এবং কলেজ, সেই কলেজে যখন আসছিলাম তখন যিনি শিক্ষক ছিলেন প্রভাষক রুনা লেলা, তার সাথে কথা বলে যেটা জেনেছি যে এই প্রতিষ্ঠানে যিনি প্রধান রয়েছেন তিনি এরই মাঝে শিক্ষকদের সাথে একটি বৈঠক করেছেন এবং খুব দ্রুততম সময়ের মাঝে এই যেসব ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে পোষানোর জন্য বাড়তি ক্লাস নেওয়ার তাগিদ দিয়েছেন এবং এই বিষয়ে যেসব করণীয়, অর্থাৎ কখন অতিরিক্ত ক্লাসগুলি নেবে, এবং একটি কথা শোনা যাচ্ছে যে শনিবারের দিন যেটি এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সেই কর্মদিবসেও তারা ক্লাস নেবে, সেটার টাইম এবং কোন কোন ক্লাস নেবে এই বিষয়ে তারা এরই মাঝে কাজ শুরু করেছে। অর্থাৎ বলা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়েছে বিগত 10 দিনে শিক্ষার পাঠদানে বিরত থাকার কারণে যে ক্ষতিটি হয়েছিল। এবার আসি শিক্ষার্থীদের বিষয়, শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছিলাম সেই সময়টাতে। সে সময় তারা যেটা বলেছে যে কিছুটা ক্ষতি হয়েছে, তবে তারা বিশ্বাস করে যে তাদের শিক্ষকরা যদি আন্তরিক হয় এবং তারা এই যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটি জায়গা থেকে পুষিয়ে নিতে পারবে। অভিভাবকদের ভিতরে শুধুমাত্র একজন অভিভাবকের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে 10 দিন খুব বেশি লম্বা সময় না, সুতরাং এটা যে খুব বেশি ক্ষতি হয়েছে তেমনটি তিনি তার মনে করছেন না। তবে আরও 2-1 শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, আশেপাশে আরও বেশ কয়েকটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে, তারাও যেটা বলেছে যে কিছুটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন, কারণ সামনেই পরীক্ষা আছে। তারা চিন্তা করছে যে শিক্ষার্থীদের যে ক্ষতিটা হয়েছে যে কোনোভাবেই হোক, অর্থাৎ শনিবার বন্ধের দিন এছাড়া অতিরিক্ত ক্লাস নিয়ে, বিশেষ করে যেসব সাবজেক্টগুলি একটু জটিল রয়েছে, বিজ্ঞানের কথা বলেছে, ইংরেজির কথা বলেছে, গণিতের কথা বলেছে, আইসিটির কথা বলেছে, অর্থাৎ এই সব সাবজেক্টগুলিতে একটু বাড়তি যত্ন নেওয়ার বিষয়ে তারা চেষ্টা করবেন এবং এ বিষয়ে কাজ এরই মাঝে শুরু করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। 10 দিন বন্ধ থাকার পর খুলেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আর সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটে ছাত্রছাত্রীরা। মাত্র 6টি হলে মোট শিক্ষার্থীর মাত্র 33% জন্য সিট রয়েছে, ফলে বেশিরভাগ শিক্ষার্থীকে থাকতে হচ্ছে মেস ও ভাড়া বাসায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে আবাসন সংকট নিরসনে নতুন 2টি হল নির্মাণ কাজ চলছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি হন
1,500 শিক্ষার্থী। বর্তমানে 28টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 9,000। অথচ 6টি আবাসিক হলেই থাকার সুযোগ পাচ্ছেন মাত্র 3,000 শিক্ষার্থী। আর ক্যাম্পাসের বাইরে মেস ও বাসা ভাড়া করে থাকতে হচ্ছে 6,000-এর বেশি ছাত্রছাত্রীকে। এতে আর্থিক চাপের পাশাপাশি দূরত্বের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষায়। হল না পাওয়াতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশেপাশে তারা এলাকাতে তারা মেসে থাকে, কিন্তু অনেক পরিবার আছে তাদের হচ্ছে খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা আছে। আমরা টিউশন করে একটু সন্ধ্যা হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে বাইরে থাকলে তখন দেখা গেছে অনিরাপত্তা, তখন ওইটার দায়ভার তো হচ্ছে কেউ নিবে না। হলের সিট বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হয় মেধাবী, অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের। আবাসন সংকটের কারণে বাদ পড়ছেন অনেকে, বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটা মেধার ভিত্তিতে এবং নিড বেসড, যেটা অসচ্ছল কিছু স্টুডেন্ট থাকে মেধাবী, এইটা আরও কিছু ডিজেবলদের জন্য আমাদের কয়েকটা হলে জায়গা রাখা হয়েছে, যে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী। এই কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে বেসিস করে আমরা গত বছর থেকে সিট দিয়ে আসছি। উপাচার্য জানান, নতুন 2টি হল নির্মাণের প্রক্রিয়া চলছে। এতে আবাসনের ব্যবস্থা হবে আরও 2,000 শিক্ষার্থীর। অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ চলছে। এর মধ্যে 2টা হল আছে, ছাত্রদেরটাও 1000 সিটের, মেয়েদেরটাও 1000 সিট। যে সংকটগুলো ছিল আবাসন কেন্দ্রিক, সেইটা এখন বাস্তবিক অর্থে কিছুটা মিট আপ করার কার্যক্রম চলছে। আবাসন সংকট নিরসনে বিভিন্ন হলের সম্প্রসারণ সহ আরও নতুন হল নির্মাণের দাবি ছাত্রছাত্রীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। দিনে রাতে এমনকি প্রকাশ্যে গাছ কেটে নেওয়া হলেও নির্বিকার বন বিভাগ। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী সহ পরিবেশবাদীরা। এদিকে বন রক্ষায় অসহায়ত্বের কথা জানিয়েছে বন বিভাগ। কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় সূর্যাস্ত দেখার পাশাপাশি পর্যটকদের পছন্দের শীর্ষে ঝাউবন, ইকো পার্ক, লেম্বুর বন ও গঙ্গামতি বনাঞ্চল। স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত এসব বন উজাড়ে নেমেছে একাধিক চক্র। বন বিভাগের নীরবতা এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এসব কাজ। এলাকায় এই গাছগুলো এরকমের বনদস্যুরা কাটে নিয়ে যায় রাতের আধারে। দিনে দুয়ারে গাছ কাটতে নিয়ে যায়, কিন্তু নিয়ে এইভাবে যদি যায় তাহলে আমরা পর্যটক আনলে কিছুই দেখাইতে পারি না। যদি গাছপালা সবসময় কেটে নেয়, তো এটার বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। পরিবেশবাদীরা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসে উপকূলের রক্ষা কবচ হিসেবে কাজ করে এসব বন। এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে উপকূল। এই গাছটা থেকে কিছুদিন পরে আমার বেড়িবাঁধ থাকবে না, আর বেড়িবাঁধ না থাকলে এই অঞ্চলের মানুষের বসবাসের আর কোনো জায়গা থাকবে না। এই সাগরের বালুক্ষয় রোধের প্রোটেকশনের ব্যবস্থা নেওয়া, পাশাপাশি বন খেকোদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালিয়ে এই বন কাটা যদি বন্ধ করা আমাদের দাবি থাকবে। জনবল সংকট সহ নিরাপত্তার ঝুঁকির কারণে অসহায় বন বিভাগ। তাদের দাবি, ইতিমধ্যে 5টি মামলা হয়েছে বনদস্যুদের বিরুদ্ধে। যে আমরা ইতিমধ্যে ওখানে যে ঝাউবাগানে সেটা বেশ কয়েকটা পিওর মামলা দায়ের করা হয়েছে, এবং আমাদের আসলে লোকবল খুব কম। সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র 4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সবসময় সর্বোপরি একজন লোক থাকা দরকার। বন বিভাগের হিসাবে 2020 সালে কুয়াকাটার খেজুরা থেকে গঙ্গামতি পর্যন্ত বনাঞ্চল ছিল 1600 হেক্টর। গত 5 বছরে তা কমে দাঁড়িয়েছে 1100 হেক্টরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরো জানাতে কুয়াকাটা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। এই যে সংঘবদ্ধ চক্র যারা গাছ কেটে নিয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন? তাদের কি কেউ পৃষ্ঠপোষকতা করছে কিনা? সমুদ্রের বড় বড় ঢেউ ও প্রাণ প্রকৃতি এবং সৈকতের প্রাকৃতিক কত বনাঞ্চল উপভোগ করছি প্রতি বছর লাখ লাখ পর্যটক আগমন। ধ্বংস করা হচ্ছে নির্বিচারে। কুয়াকাটা সৈকতে গঙ্গামতির চর এলাকায় এখানকার শতাধিকেরও বেশি ঝাউবন কেটে নিয়েছে বনদস্যুরা। দীর্ঘ 22 কিলোমিটার সৈকতের লেম্বুর বন, গঙ্গামতির লেক, কাউগচর সহ 8টি স্থানে কেটে নেওয়া হচ্ছে সুন্দরী, কেওড়া, শৈলা, রেন্টি সহ বিভিন্ন প্রকৃতির গাছ।
দিনে রাতে প্রকাশ্যেই এই সংঘবদ্ধ চক্র গাছ কেটে নিয়ে যাচ্ছেন। বিনষ্ট হচ্ছে কুয়াকাটা পরিবেশ ও প্রকৃতি। এখানকার স্থানীয়রা যারা জানিয়েছেন যে প্রতি মুহূর্তে প্রতিক্ষণ যে এখানে যারা জেলে আছেন তারা কিন্তু এখানে গাছ কেটে নিয়ে তাদের কাজে ব্যবহার করছেন। এছাড়া অনেক দস্যুর আছে, তারা বিভিন্ন কর্মকর্তার সাথে যোগসাজশে তারা বিভিন্ন স্থানে বিক্রি করছেন। আমার সাথে কথা হয়েছে এখানকার যে বন পরিবেশ কর্মীরা, তারা জানিয়েছেন। বুঝতে পেরেছি ফরিদ উদ্দিন আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 2014 সাল থেকে 3 দফায় বরিশালে ভোটার বেড়েছে 8 লাখের বেশি। তবে আওয়ামী লীগের নির্বাচনী প্রহসনে গত এক যুগ ধরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি ভোটাররা। আগামী নির্বাচনে এই তরুণদের ভোটই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বলছেন নেতারা। নতুন প্রজন্ম সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে আশা তাদের। আর তরুণরা বলছেন প্রতীক নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। বরিশালের 6টি আসনে 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে মোট ভোটার বেড়েছে 8,12,304 জন। গত এক যুগ ধরে ভোট দিতে না পারা এই তরুণ ভোটাররা আগামী নির্বাচনে বরিশালের 6টি আসনেই বড় ফ্যাক্টর হবেন বলছেন নেতারা। তরুণদের মন জয় করতে তাদের মূল্যায়ন করতে হবে প্রার্থীদের। ভোটের মাঠে তরুণ সমাজ সন্ত্রাস এবং দুর্নীতি মানুষকেই খোঁজে। তাদের একটা মনের আশা, প্রতিশোধ নেওয়ার আশা, যে তারা নির্বাচনে ভোট দেবে, যাকে ইচ্ছে তাকেই ভোট দেবে। তরুণরা বলছেন আগামী নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং ভোটের দিন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ চান তারা। প্রতীক নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান নতুন ভোটাররা। কেন্দ্রে যাইয়ে নিজে পছন্দের মানুষকে আমি ভোট দিব, সেই সুযোগ যিনি থাকে। ভোট কেন্দ্রে যেতে পারেনি, এমনও ঘটনা ঘটেছে। আমরা শুনেছি যে মৃত মানুষ, তার ভোট দেয়া হয়ে গিয়েছে। তরুণ ভোটার সহ দেশি বিদেশি সব ভোটারদের উৎসাহিত করতে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভোটিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে কমিশন, জানালেন নির্বাচনী কর্মকর্তা। এমনভাবে সিস্টেমটাকে ঢেলে সাজানো হয়েছে, আশা করা যায় বাংলাদেশ সহ প্রবাসী যারা নতুন ভোটার সহ যারা ভোট দানে ইচ্ছুক, তারা সহজ উপায়ে তারা এবার খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা ভোট দিবেন। নির্বাচন কমিশনের তথ্যমতে বরিশালের 6টি আসনে মোট ভোটার 21,29,947 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে বিরল গোলাপি হাতি শাবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বরকল উপজেলার বরুণাছড়িতে 6 মাস বয়সী হাতিটির মৃত্যু হয়। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান শাহ জানান, বরুণাছড়ি এলাকায় উঁচু পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদে পড়ে যায় হাতি শাবকটি। আহত অবস্থায় হ্রদে ডুবেই মারা যায়। এদিকে দুদিন পরও হ্রদ থেকে শাবকটির মরদেহ উদ্ধার করা যায়নি। বন কর্মকর্তারা বলছেন, মা হাতিটি হ্রদের পাশেই দাঁড়িয়ে থাকায় মরদেহ উদ্ধার করা যাচ্ছে না। গত জুনে গোলাপি হাতি নিয়ে প্রতিবেদন প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় নেতারা বলেন, বন্দর নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। বন্দর লাভজনক প্রতিষ্ঠান, নিজেদের সক্ষমতা থাকার পরও বিদেশিদের দেয়া হলে দেশের কোনো লাভ হবে না বলেও জানান তারা। শ্রমিক নেতারা আরো বলেন, বন্দর বিদেশিদের দিলে বহিঃশত্রুর হুমকির মুখে পড়বে। তাই ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে অনুরোধ জানান তারা। না হলে বন্দর রক্ষায় 1 নভেম্বর শ্রমিক অনশনের ঘোষণা দেয়া হয়। এখন লালদিয়ার শহর আবার ওই টার্মিনাল এরাও তারা দখলে নিতে চাচ্ছে। আমরা এটা হতে দিতে পারি না। শ্রমিকের হাত যদি ঐক্যবদ্ধ থাকে, এই সরকারের পাওয়ার ক্ষমতা নাই কোন বিদেশির হাতে আজকের এই বন্দর তুলে দিবে। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া চট্টগ্রাম ইপিজেড এর প্যাসিফিক জিন্স গ্রুপের 8টি কারখানা বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে। 5 দিন বন্ধের পর কাল থেকে একযোগে সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের স্বাক্ষর করা নোটিশে কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনায় সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত 14 ও 15 অক্টোবর নগরীর ইপিজেড এর প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়। 16 অক্টোবর শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের
মারামারির ঘটনায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর ওই রাতেই গ্রুপের 8টি কারখানায় আলাদা আলাদা নোটিশ জারি করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব প্রাঙ্গণে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, 2009 সালে নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে, যেখানে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। প্রান্তিক কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুচরা বিক্রেতাদের ভূমিকা বিবেচনায় পুরনো নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা। পরে নেতৃবৃন্দরা জেলা প্রশাসনের হাতে প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি তুলে দেন। একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতারা। ডিম মাংসের দাম নিয়ন্ত্রণে পশু খাদ্যের দামে নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি আরো বলেন, পশুখাদ্যের দাম বাড়ায় খামারিরা ক্ষতির মুখে পড়েছে। তাদের ন্যায্য মূল্য নিশ্চিতে নজরদারির ওপর জোর দেন তিনি। এছাড়া পশুখাদ্যের মান নিশ্চিতেও কাজ করার কথা বলেন উপদেষ্টা। এ সময় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গবেষণার ভিত্তিতেই নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। অনেকে যারা উপাদান বিদেশ থেকে আনেন আমদানি করে, সেগুলোর উপর অনেক কর থাকে, সেটা এক ধরনের তারা তাদের ব্যাখ্যা যে এরকম কারণে বাড়ছে। কিন্তু আবার কিছুটা আমার মনে হয় যে নিয়ন্ত্রণহীন অবস্থা আছে। এটাতে আমরা চিন্তা করছি যে এটাতে নীতি নির্ধারণী পর্যায়ে এটা আমরা আলোচনা করব। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে সিলেট নগরী ছড়া ও খাল পরিষ্কার ও উদ্ধার অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। সকালে নগরীর জল্লার পার ওয়াকওয়ে এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিসিক প্রকাশক খান মোহাম্মদ রেজাউন নবী। অভিযানকালে জল্লার পার ছড়ায় ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হয়। এতে সিটি কর্পোরেশন সহ পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় নগরীর সব জলাশয়ে ময়লা আবর্জনা পরিষ্কার ও দখলমুক্ত করতে অভিযানের কথা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সিলেট শহরের ওয়াটার বডি যেগুলি আছে সবগুলিকে আমাদের ক্লিন করার একটা পরিকল্পনা আছে এবং নগরবাসীকেও আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা এই ওয়াটার বডিগুলির দিকে একটু চোখ রাখুন। ঝালকাঠির কাঠালিয়ায় কালী পূজা উপলক্ষে ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার আওড়া বুনিয়া ডাইনের নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করে সার্বজনীন কালী মন্দির কমিটি। এতে অংশ নেয় আশপাশের গ্রাম থেকে আসা 6টি ভেলা। ব্যতিক্রমী এই প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় জমায় নদীর পাড়ে। কেউ কেউ নৌকায় চড়ে ব্রিজের ওপরে দাঁড়িয়ে উপভোগ করেন এই প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে চৌধুরী হিস্যার ভেলা প্রথম, সুবোধ হাওলাদারের ভেলা দ্বিতীয় ও সুশীল ঘরামির ভেলা তৃতীয় স্থান লাভ করে। প্রতি বছর কালী পূজা উপলক্ষে এই আয়োজন করা হয়। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরো ঘনীভূত হয়ে আজ সন্ধ্যায় নিম্নচাপের রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার এর গতিপথ বোঝা যাবে। এর প্রভাবে 24 অক্টোবর থেকে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মাসের মধ্যে আরেকটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবছর বর্ষা বিদায় নিল 14 অক্টোবর। এরপর থেকেই আবহাওয়া শুষ্ক হচ্ছে। বর্ষার পর সাধারণত আবহাওয়া পরিবর্তন হয়, তাই এই সময় বঙ্গোপসাগরেও সৃষ্টি হয় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়। এবছরও দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ, যা শ্রীলঙ্কার কাছে হওয়ায় আবহাওয়া অধিদপ্তর বলছে ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা নিচে অর্থাৎ অন্ধ্র তামিলনাড়ু এই অঞ্চলতে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। যদি এটা নিম্নচাপ হওয়ার পর হাতের গতি প্রকৃতি বা গতিপথটা আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে। যেহেতু এখন হয় না,
তবে এখন পর্যন্ত যে পূর্বাভাস যেটা দেখা যাচ্ছে গাণিতিক মডেলগুলো, সেটা আমরা ওইরকম আশঙ্কা করছি। তবে এর প্রভাবে হয়তো আমাদের বাংলাদেশ উপকূলে এই অঞ্চলগুলো বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। অক্টোবরে ঘূর্ণিঝড় রেশমি চিত্রাং হানা দিয়েছিল বাংলাদেশের উপকূলে। এ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলা হয়েছিল মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এখন যে সুস্পষ্ট লঘুচাপটা দেখাচ্ছে, এটা কিন্তু দ্রুতই হয়তো উপকূলের দিকে যাচ্ছে, কিন্তু পিছনে আর একটা আছে, এবং পিছনে যে লঘুচাপটা তৈরি হবে সেটা শক্তি সঞ্চয় করার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, এবং এই পেছনেরটা যেটা আছে সেটা এত আমরা আশঙ্কা করছি যে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আবহাওয়া অফিস বলছে সূর্যের এখন দক্ষিণায়ন চলছে, তির্যক হয়ে পড়ছে আলো, তাই প্রায় সারাদিনই থাকছে সূর্যের তেজ। তবে নভেম্বরে এই তেজ কমবে, আসবে শীতের অনুভূতি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।